আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এজেআই আইএলটিএস দ্বারা আয়োজিত অনলাইন আইএলটিএস সেমিনারের দ্বিতীয় দিনে। আজকে কে কে নতুন জয়েন করেছেন কাইন্ডলি চ্যাট বক্সে জানাতে পারেন, এবং গতকালকে যারা আমাদের ক্লাসটি করেছেন তাদের কাছে আমাদের ক্লাস কেমন লেগেছে এটাও কিন্তু জানাতে পারেন। আমি ক্লাস চলাকালীন সকলকে অনুরোধ করব মিউট থাকার জন্য। আমাদের ইনস্ট্রাক্টর যদি কিছু জিজ্ঞেস না করে সেক্ষেত্রে আনমিউট করবেন না কাইন্ডলি। কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন কিংবা চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন। এবং পরবর্তী যে কোনো সমস্যার জন্য, যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন। আমি গ্রুপে লিংক দিয়ে দিব আপনাদেরকে। আজকে আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন শাহ সাকিম সাদমান প্রান্ত স্যার। আমি স্যারকে অনুরোধ করব আপনাদের সাথে ক্লাসটি কন্টিনিউ করার জন্য। স্যার কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। প্লিজ আচ্ছা, কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ তিয়াশা হায়াত আপু ফর দ্য নাইস ইন্ট্রোডাকশন। তো আজকে নতুন কে কে জয়েন করেছেন? অলরেডি একজন টেক্সট লিখেছেন, সঞ্জীব ঘোষ। আর কেউ কি আছেন যিনি নতুন আজকের সেশনে জয়েন করেছেন? একটু শুনতে চাচ্ছিলাম আর কি। রিফাত হায়াত আপু, জি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্ডিং। আর কেউ কি আছেন? আচ্ছা, কে কে কোথা থেকে জয়েন করেছেন একটু যদি বলতেন। আচ্ছা, সাদিয়া আক্তার আপু কমেন্ট করেছেন, আপনি নতুন জয়েন করেছেন আজকে। আচ্ছা, যশোর থেকে আছেন আরমান হোসেন ভাই। আফসলিজা আপু আছেন কুমিল্লা থেকে। শহীদ শাহিদুল মাওলা ভাই আছেন চিটাগং থেকে। ঢাকা থেকে আছেন রুমি আপু। অ্যান্ড সিলেট থেকে আছেন কামরান আহমেদ ভাইয়া। রামপুরা থেকে আছেন মিনাজ ভাইয়া। তো থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্ডিং। অ্যান্ড গুড ইভিনিং টু এভরিওয়ান। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আমি একটু আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমার নাম হচ্ছে শাহ সাকিব সাদমান প্রান্ত, অনেক বড় নাম। জুমে আপনারা নামটা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে আমি পড়াশোনা অনার্স শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। এখন মাস্টার্স চলছে। মাস্টার্স তো উইদিন 2 to 3 মান্থস হয়তো শেষ হয়ে যাবে। আমি আইএলটিএস দিয়েছি গত বছরের জুন মাসে। এবং আমি আইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে থেকেই আইএলটিএস এর বিভিন্ন টিউশন, তারপরে বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিয়েছি। এবং আমি খুব রিসেন্টলি আরেক জায়গা থেকে এজেআই আইএলটিএস এ জয়েন করেছি। আমি 10 মিনিট স্কুলে আইএলটিএস পড়াতাম। তো 10 মিনিট স্কুল থেকে এসেছি আপনাদের কাছে। আশা করি যে আমি আমার দীর্ঘ মোটামুটি 2-3 বছরের যে অভিজ্ঞতা আছে আইএলটিএস পড়ানোর, সবকিছুর বেসিসে আপনাদেরকে ইনশাল্লাহ একটা ভালো গাইডলাইন দিতে পারবো। এবং থ্যাঙ্কস ফর জয়নিং উইথ এজেআই আইএলটিএস, কারণ এজেআই আইএলটিএস খুব নিউ একটা ইনিশিয়েটিভ হলেও এজেআই আইএলটিএস এর ইনস্ট্রাক্টররা যারা আছেন, আমি ছাড়াও আরেকজন আছেন সঞ্জিতা বুসরা আপু, তিনি গতকাল ক্লাস নিয়েছেন। এবং আমাদের টোটাল ম্যানেজমেন্ট টিম যেটা সেটা খুবই এফিশিয়েন্ট। এবং একটু শর্টে যদি এজেআই আইএলটিএস সম্পর্কে বলি, এজেআই আইএলটিএস কাজ করছে আইএলটিএস নিয়ে, পাশাপাশি আমাদের ভিসা প্রসেসিং আছে। তো আপনারা যদি এজে আইএলটিএস এ আসেন, এইখান থেকে শুরু করে আপনাদের আইএলটিএস, আপনাদের ভিসা প্রসেসিং, আপনাদের যদি রিসার্চ পেপার দরকার হয় সেই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করা থেকে শুরু করে যত ধরনের সার্ভিস দরকার হয় বিদেশে পড়তে যাওয়ার জন্য, ইভেন আমরা স্কলারশিপ চেষ্টা করবো আপনাদের হয়ে এসওপি লিখে দেওয়ার, আপনাদের হয়ে প্রফেসরদেরকে মেইল লিখে দেওয়ার, এগুলোর সার্ভিসও আমরা দিয়ে থাকি। তো সব মিলিয়ে আমরা একটা 360 ডিগ্রি সলিউশন নিয়ে আসার চেষ্টা করছি, যাতে করে বিদেশে আপনারা পড়তে যেতে চান। এবং আপনারা জানেন বর্তমানে দেশে কি চলছে, কোটা আন্দোলন নিয়ে অনেক ব্যাপার স্যাপার চলছে। আর আমাদের দেশের পপুলেশন অনেক বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে যত পপুলেশন আছে সেই পরিমাণ জব মার্কেট বাংলাদেশে এখনো তৈরি হয়নি, প্রাইভেট পাবলিক সবকিছু মিলিয়ে। তো সেই দিক দিয়ে চিন্তা করলেও বিদেশে পড়তে যাওয়া একটা ভালো অপশন হতে পারে, কারণ আলটিমেটলি সবারই তো খেয়ে পরে বেঁচে থাকতে হবে। তো আপনি যদি ইনকাম করতে না পারেন দেশের ভিতরে, তাহলে দেশের বাইরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং সেই দিক দিয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে বিদেশে পড়তে যাওয়া এবং সেখানে ওয়ার্ক পারমিট নিয়ে স্টুডেন্ট অবস্থায় মোটামুটি আহ, বাড়িতে আপনারা পাঠাতে পারবেন প্রতি মাসে 30,000, 40,000, 50,000 টাকা, যদি আপনারা আহ, মানে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম ওখানে কাজ করেন। পাশাপাশি আপনাদের থাকা খাওয়া আপনারা মেনটেন করতে পারবেন। এবং বিদেশে গেলে সব থেকে বড় সুবিধা হচ্ছে যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট একটা দেয় ওরা, পিএসডব্লিউ বলে।
তো ওইখানেও আপনারা মোটামুটি 6 মাস 1 বছর থেকে ওইখানে জব হান্ট করতে পারবেন, চাইলে সেটেল হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ইটস ভেরি ইজি ওয়েন ইউ আর অ্যাব্রোড, কিন্তু দেশের ভিতরে ব্যাপারগুলো অনেক কঠিন, এবং স্পেশালি আরো কঠিন হয়ে যাচ্ছে রিসেন্টলি বিকজ অফ ডিফারেন্ট টার্মোয়ালস এন্ড এভরিথিং। সো ওই ব্যাপারগুলো আপনারা মোটামুটি সবাই কম বেশি জানেন, আমি ওই ব্যাপারে খুব বেশি আর কথা বাড়াবো না। আমি ডিরেক্টলি চলে যেতে চাচ্ছি আজকের ক্লাসে। তার আগে আমাকে একটু রিক্যাপ করবেন, গতকালকে আপনারা যে ক্লাসটি করেছেন সেই ক্লাসটি আপনাদের কেমন লেগেছে, এটা একটু যদি টেক্সটে জানাতেন, বা কেউ চাইলে আনমিউট করেও বলতে পারেন। আপনারা চ্যাটে জানাতে পারেন যে আপনাদের গতকালকের ক্লাসটি কেমন লেগেছে। আহ এটা পরে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিব। রাফসান ভাইয়া বলছেন লাস্ট ক্লাস করা হয়নি, অসুবিধা নেই ভাইয়া, আজকের ক্লাসটা করান এবং ক্লাসের পরে আমরা কিছু কোশ্চেন আনসার সেশন রাখবো, এবং আমাদের যে অ্যাডমিশন প্রসিডিউর সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, আশা করি খুব ভালো একটা সেশন যাবে আপনাদের সবার সাথেই। এবং আজকের সেশনটা আমি নিব হচ্ছে আইএলটিএস স্পিকিং এর উপর। তো স্পিকিং নিয়ে আপনাদের যত কনফিউশন আছে সেই কনফিউশন গুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করবো, এবং একই সাথে আই ওয়ান্ট ইউ অল টু পার্টিসিপেট ইন দিস সেশন, বিকজ স্পিকিং ইজ নট আ ওয়ান ওয়ে প্রসেস। আপনারা কথা বলবেন, আমি কথা বলবো, এন্ড আমরা দুজন দুই গ্রুপ মিলে শিখবো। দুই গ্রুপ বলতে আপনাদের এন্ড থেকে আপনারা কন্ট্রিবিউট করবেন, আমার এন্ড থেকে আমি কিছুটা বোঝানোর চেষ্টা করব। সব মিলিয়ে আশা করি এই সেশনটা ভালো যাবে। So, welcome to the Zoom speaking session one, and this is Shahsaki Sudan Pranto, your IELTS group expert and IELTS instructor. তো একদম শুরুতে আমি একটু বলি যে আইএলটিএস স্পিকিং টেস্টটা কেমন হয়। তো এই এই আজকের যে সেশনটা হবে সেই সেশনটাতে আমি আইএলটিএস এক্সামটা কেমন হয় সেটা আপনারা গতকালকে অলরেডি জেনেছেন, সেই ব্যাপারে ডিটেইলস আলোকপাত করব না। আমরা স্পিকিং টেস্টটা কেমন হয় এবং এই স্পিকিং টেস্টটা ওভারঅল আইএলটিএস স্কোরের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা সবাই জানেন যে আইএলটিএস স্পিকিং এর আইএলটিএস টেস্টে 4টা মডিউল থাকে: লিসেনিং, রিডিং, স্পিকিং এন্ড রাইটিং। এন্ড স্পিকিং টেস্টটা বেসিক্যালি হয় 3টা পার্টে। আপনারা গতকালকে সেশনটাতে যারা ছিলেন তারা শুনেছেন, আর যারা ছিলেন না তাদের জ্ঞাতার্থে আরেকবার বলে রাখছি। স্পিকিং টেস্টটা হয় 3টা পার্টে। প্রথম পার্টটাকে বলে ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ সেকশন। সেকেন্ড পার্ট যেটা হয় সেটাকে বলে লং রান সেকশন, এন্ড থার্ড পার্ট যেটা হয় সেটাকে আমরা বলছি ডিসকাশন সেকশন বা ফলো আপ সেকশন। হ্যাঁ, তো পার্ট ওয়ানে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আপনাকে কিছু বেসিক কোয়েশ্চেন করা হবে, একদম বেসিক কোয়েশ্চেন রিগার্ডিং ইয়োর সেলফ, ইয়োর প্লেস অফ লিভিং, ইয়োর হবি, এটসেট্রা। এই এই কোয়েশ্চেন গুলো জেনারেলি 4-5 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। মানে আইএলটিএস স্পিকিং এ তো 3টা পার্ট থাকে আমি যেটা বললাম, এন্ড জেনারেলি আইএলটিএস স্পিকিং টেস্ট 12 থেকে 15 মিনিট, ম্যাক্সিমাম 17-18 মিনিট পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। মানে 12 থেকে 18 মিনিট পর্যন্ত হয়, আমরা যদি এভারেজ ধরি 15 মিনিটের একটা স্পিকিং সেশন হয়। এন্ড 15 মিনিটের স্পিকিং সেশনে আপনার যে 3টা পার্ট থাকছে, পার্ট ওয়ান, পার্ট টু এন্ড পার্ট 3, এই 3টা পার্টের উপরই আপনাকে জাজ করা হবে। সো এই 15টা মিনিট আপনার আইএলটিএস স্পিকিং টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটা গতকালকে সানজিদা বুশরা আপু বলেছেন সেটা আমি আরো একবার রিপিট করছি, যে জেনারেলি আইএলটিএস স্পিকিং টেস্টটা একটু ডিফারেন্ট অন্য 3টা টেস্টের থেকে, কারণ আইএলটিএস স্পিকিং টেস্টটা হয় আলাদা। আইএলটিএস লিসনিং, রিডিং এবং রাইটিং টেস্টটা একটানা চলতে থাকে। মানে আপনারা যাবেন, আপনাদের লিসনিং টেস্ট হবে, আপনাদের রিডিং টেস্ট হবে, এন্ড দেন আপনাদের রাইটিং টেস্ট হবে, তারপর আপনাদের ছুটি। কিন্তু স্পিকিং টেস্টটা হয় হচ্ছে ইদার এক্সামের 1-2 দিন আগে অর এক্সামের 1-2 দিন পরে। এবং ইন মোস্ট কেসেস এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সামনাসামনি আহ, বসে স্পিকিং টেস্টটা হয় না, জেনারেলি ওরা জুমে স্পিকিং সেশনটা নেয়। কিন্তু জুমে স্পিকিং সেশন নিলেও সেটা আপনার টেস্ট সেন্টারে গিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি সেখানে যাবেন, আপনাকে একটা রুমে নিয়ে যাবে, আপনার পাসপোর্ট, আইডেন্টিফিকেশন এগুলো চেক করা হবে, এন্ড দেন আপনার স্পিকিং টেস্টটা হবে জুমে। তো
এইটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স অফ আইএলটিএস স্পিকিং দেন অল দি আদার থ্রি মডিউল। এবং আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট ওয়ানে আমি যেটা বললাম যে আপনাকে কিছু বেসিক কোয়েশ্চেন করা হবে, জেনারেলি 4-5 মিনিট সময় নেবে। আপনি আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় পড়াশোনা করছেন, আপনি কাজ করছেন কিনা, এরকম কিছু কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে এবং জেনারেলি 4-5 মিনিট সময় ওরা নিয়ে থাকে। তো এই 4-5 মিনিটের জন্য আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন আছে। ক্যান ইউ, এগুলো হচ্ছে এক্সাম্পল কোয়েশ্চেন। ক্যান ইউ টেল মি ইউর ফুল নেম প্লিজ, হোয়াট ডু ইউ লাইক টু বি কল্ড, আপনি আপনি আপনাকে কি নামে ডাকলে আপনি পছন্দ করেন, ওয়্যার আর ইউ ফ্রম, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট, হোয়াট ডু ইউ এনজয় ডুইং ইন ইউর ফ্রি টাইম, can you describe your hometown, what's the weather like in your country, how often do you use public transportation, do you prefer to spend time alone or with friends, what kind of food do you enjoy cooking or eating? So এই ধরনের কোয়েশ্চেনই আপনাকে জিজ্ঞেস করবে, যে কোয়েশ্চেন গুলোর জন্য আপনার খুব বেশি পড়াশোনা করার দরকার নেই, জাস্ট প্রিপারেশন নিয়ে যাবেন। এবং ইটস ভেরি ইজি টু ডু গুড ইন দি ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ সেকশন, কারণ জেনারেলি এই ধরনের কোয়েশ্চেনই আপনাকে জিজ্ঞেস করে। সো ইফ ইউ টেক আ প্রিপারেশন for 20 to 30 questions beforehand before you sit for your IELTS test or take your IELTS test, আপনি যদি 20-30টা কোয়েশ্চেনের উপরে প্রিপারেশন নিয়ে যেতে পারেন, দেখবেন যে ওখান থেকে 6-7টা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করে ফেলেছে। and it's very easy to create a very good impression at the very beginning of your IELTS speaking test, কারণ আপনি যে ইমপ্রেশনটা ক্রিয়েট করবেন শুরুতে, খুব সুন্দর করে গুছিয়ে যদি আনসার করতে পারেন, গুছিয়ে যদি কথা বলতে পারেন, খুব স্মাইলিং ফেস নিয়ে যদি আপনি আপনার যিনি ইন্টারভিউয়ার থাকবেন তার সঙ্গে যদি কথা বলতে পারেন, তাকে যদি আপনি কনভিন্স করতে পারেন যে না আপনি খুব ভালো একজন মানুষ, খুব ফ্রেন্ডলি একজন মানুষ, আপনি কথা বলতে পছন্দ করেন, আপনি খুব ক্লিয়ার অ্যান্সার করতে পারেন যে কোনো কোয়েশ্চেনের জন্য, এই জিনিসগুলো যদি আপনি তাকে বোঝাতে পারেন ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ সেকশনে, মানে পার্ট ওয়ানে প্রথম 5 মিনিটে, আর স্পিকিং টেস্টের প্রথম 5 মিনিটে যদি আপনি ব্যাপারগুলো খুব ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারেন, তাহলে এটা একটা খুব পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে আপনার ব্যাপারে ইন্টারভিউয়ারের কাছে। এবং এই পজিটিভ ইমপ্রেশনটা আপনাকে যেমন একটা কনফিডেন্স দিবে, একই সঙ্গে ইন্টারভিউয়ারকেও কনভিন্স করবে যে না দিস ক্যান্ডিডেট ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এই ইমপ্রেশনটা যদি আপনি ইন্টারভিউয়ারের কাছে ক্রিয়েট করতে পারেন এবং আপনার ভেতরে যে কনফিডেন্সটা আপনি গ্রো করবেন বাই প্রপারলি অ্যান্সারিং অল দিস কোয়েশ্চেন্স ইন দ্য ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ সেকশন, এই কনফিডেন্সটা কিন্তু আপনাকেও সাহায্য করবে পার্ট টু এবং পার্ট থ্রিতে ভালো করার জন্য। সো কিছু টিপস নিয়ে আমি কথা বলবো। টিপস ফর পারফর্মিং ওয়েল ইন পার্ট ওয়ান, সেটা হচ্ছে অ্যান্সারিং দ্য বেসিক পার্সোনাল কোয়েশ্চেন confidently. You have to be very confident while answering these questions, and you have to expand your answers. আপনার অ্যান্সার গুলো লম্বা করতে হবে। লম্বা করার সুবিধাটা হচ্ছে আপনাকে 15 মিনিটের মধ্যে 4-5 মিনিট হয়তো ইন্ট্রোডাকশন ইন্টারভিউ সেকশন নিয়ে কোয়েশ্চেন করবে, এবং দে হ্যাভ আ লিস্ট অফ কোয়েশ্চেন, 15টা 20টা কোয়েশ্চেন তাদের কাছে থাকে, জেনারেলি তাদের সামনে লেখা থাকে। আহ, সেখান থেকে তারা আপনাকে একের পর এক কোয়েশ্চেন জিজ্ঞেস করতে থাকে। তো ওই 4-5 মিনিটের মধ্যে যদি আপনি 3টা বা 4টা কোয়েশ্চেনের অ্যান্সার দেন, এবারে যে এক একটা কোয়েশ্চেনের জন্য আপনি যদি 1 মিনিট করেও সময় নেন, তাতে করেও কোনো অসুবিধা নাই। তাতে আপনার সুবিধা যেটা হবে সেটা হচ্ছে যে আপনার নতুন করে নতুন কোনো কোয়েশ্চেন ফেস করতে হবে না, কারণ যত বেশি কোয়েশ্চেন আপনি ফেস করবেন ততই সম্ভাবনা বাড়বে এমন কোনো কোয়েশ্চেন ফেস করার যেটার জন্য আপনি প্রিপেয়ার্ড না। তো সেক্ষেত্রে আই উড সাজেস্ট ইউ টু আনসার ইউর কোয়েশ্চেন মেকিং ইট অ্যাজ লং অ্যাজ পসিবল, যত পারেন লম্বা করেন। এখন আপনার নাম কি, এটা তো লম্বা করা সম্ভব না। হোয়াট ডু ইউ লাইক টু বি কল্ড, এইটা আপনি বলতে পারেন আপনার নাম, সেটা বলে তারপরে বাট আই লাইক টু বি কল্ড অ্যাজ অমুক। যেমন ফর মি মাই ফুল নেম ইজ শাহ সাকিব সাদমান প্রান্ত, বাট আই লাইক টু বি কল্ড বাই দ্য নেম প্রান্ত, দিস ইজ মাই সারনেম, দিস ইজ মাই নিক নেম। এইভাবে যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনি শুধু হোয়াট ডু ইউ লাইক টু বি কল্ড এর আনসারে প্রান্ত না বলে, যখন আপনি অ্যান্সারটা এক্সপান্ড করছেন, যখন ফুল সেন্টেন্স বলছেন, যখন আপনি আরো একটা সেন্টেন্স অ্যাড করছেন, তখন কিন্তু আপনার আনসারটা বড় হচ্ছে। এবং আপনি যে গুছিয়ে কথা বলতে পারেন, আপনি যে সুন্দর করে কথা বলতে পারেন, এই ব্যাপারটা কিন্তু আপনার ইন্টারভিউয়ারের কাছে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে আপনার ব্যাপারে। ওয়্যার আর ইউ ফ্রম, আপনি ইজিলি বলতে পারেন যে আই এম ফ্রম ঢাকা। আজকে দেখলাম চ্যাটে অনেকে লিখেছেন জাস্ট ঢাকা, জাস্ট চিটাগং, জাস্ট রামপুরা, ঢাকা। তো এইভাবে এখন আপনারা বলতেই পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওইখানে যদি আপনাকে জিজ্ঞেস করে ওয়্যার আর ইউ ফ্রম, আপনি যদি বলেন ঢাকা বাংলাদেশ, অ্যান্সার কারেক্ট হবে।
কিন্তু আপনি ভালো মার্ক পাবেন। আপনি যদি বলেন, যদি আপনি ঢাকা থেকে হন, তাহলে আপনি বলবেন যে আই এম ফ্রম ঢাকা, হুইচ ইজ দি বিগেস্ট সিটি ইন বাংলাদেশ এন্ড অলসো দ্য ক্যাপিটাল। এইভাবে যদি বলেন, তাহলে দেখবেন আপনার অ্যান্সারটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, আরো বেশি কনভিনসিং মনে হবে। আপনি যদি আরো অ্যাড করতে চান, তাহলে আপনি বলতে পারেন যে ঢাকা ইজ সিচুয়েটেড ইন দ্য সেন্ট্রাল নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ, যে একটু মানচিত্র থেকে একটু উত্তরের দিকে কিন্তু মোটামুটি সেন্টারে অবস্থিত। বা উত্তরের দিকে আপনি না বলে বলতে পারেন যে দিস ইজ সিচুয়েটেড ইন দি সেন্ট্রাল পার্ট অফ বাংলাদেশ। এইটাও আপনি বলতে পারেন। তো এইভাবে করেও আপনি আপনার অ্যান্সার গুলো এক্সপান্ড করতে পারেন। আবার আপনাকে যদি জিজ্ঞেস করে ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট, তখন আপনি যদি জাস্ট বলেন যে আই এম স্টুডেন্ট, আনসার হবে। আপনি যদি বলেন যে আই ওয়ার্ক, আনসার হবে। কিন্তু আপনি যখন ডিটেইলড আনসার করবেন, তখন দেখবেন যে আপনার কনভিনসিং ক্যাপাবিলিটিটা আরো বেশি ডেভেলপ করবে। আপনার আনসার শুনে আপনার ইন্টারভিউয়ার আরো বেশি কনভিন্স হবে যে না, দিস গাই ক্যান স্পিক ইংলিশ ভেরি গুড। আপনি যদি বলেন যে আই এম আ স্টুডেন্ট অ্যাট অমুক ইউনিভার্সিটি, হ্যাভিং মাই ব্যাচেলার অন অমুক সাবজেক্ট অ্যান্ড আই এম কারেন্টলি ইন মাই অমুক সেমিস্টার, এইটা যদি বলেন, সেটা কিন্তু আরো বেশি গোছানো হয় অ্যান্সারটা। সো আনসার করাই যায়, কিন্তু যখন গুছিয়ে আনসার করবেন, যখন এক্সপান্ড করে আনসার করবেন, তখন হচ্ছে এই জিনিসগুলো আরো বেশি কনভিন্সিং হয়। দিস ইজ কল্ড আর্ট অফ স্পিকিং। তারপরে পরের কোশ্চেনটার জন্য, হোয়াট ডু ইউ এনজয় ডুইং ইন ইউর ফ্রি টাইম, আপনি যদি বলেন যে লিসেনিং মিউজিক, আনসার ইজ গুড। কিন্তু যদি আপনি বলেন যে আই listen to music in my free time and also when I get some time I try to read some books as well, watch movies, playing video games and doing all other things, এইভাবে যদি আপনি বলেন, তাহলে কিন্তু আপনার আনসারটা আরো বড় হচ্ছে। তো আপনার ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ সেকশনের আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যত বেশি কোশ্চেনের আনসার করবেন, আপনার অ্যান্সার বড় হওয়ার স্কোপ তত বেশি থাকবে। হ্যাঁ, আপনি যদি এই কোশ্চেন গুলোই দেখেন, প্রথম কোশ্চেনটা ক্যান ইউ প্লিজ টেল মি ইওর ফুল নেম, এই কোশ্চেনটা আর হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ এনজয় কুকিং অর ইটিং, দুইটা কোশ্চেনের আনসার দেওয়ার স্কোপটা কিন্তু সমান না। আপনাকে যখন ফুল নেম বলছে, আপনি আপনার বাবার নাম, আপনার দাদার নাম, দেন আপনার নাম বলতে পারবেন না। কিন্তু যদি হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ এনজয় কুকিং অর ইটিং বলেন, তখন আপনি বলবেন যে সিন্স মাই চাইল্ডহুড আই used to see my grandmother cooking different kinds of dishes, especially rice-based items like pulao, biryani, firni, jorda, uh, khichuri, and all. And since then, I had the habit and hobby of cooking. এইভাবে করে যদি আপনি বলেন, তারপরে যদি আপনি বলেন যে for now, presently, I enjoy cooking khichuri, and I would love to eat khichuri as well. এইভাবে যদি আপনি বলেন, তাহলে আপনার আনসার দেওয়ার স্কোপটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো যেটা আমি বলছিলাম যে you have to expand your answers and also you have to use a wide range of vocabulary and grammar while speaking। কারণ আপনি যখন কথা বলবেন, তখন যদি আপনি ভোকাবুলারি এবং গ্রামারটাকে যত বেশি ভাবে ইউজ করতে পারবেন, যত লার্জ স্কেলে ইউজ করতে পারবেন, আপনার ক্রেডিবিলিটি, আপনার ক্যাপাবিলিটি অ্যাজ এ গুড স্পিকার টু গেট আ গুড নাম্বার ইন দি আইএলটিএস স্পিকিং, আপনার ক্রেডিবিলিটি কিন্তু কিন্তু তত বেশি বাড়তে থাকবে। সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আইএলটিএস স্পিকিং টেস্ট। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পেরেছেন? যদি আপনারা বুঝতে পারেন, তাহলে একটু প্লিজ চ্যাট বক্সে লিখবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি যা যা বললাম, নাকি সব কথা মাথার উপর দিয়ে চলে গেছে। শাহিদুল মাওলা ভাইয়া বলেছেন তিনি বুঝতে পেরেছেন। আর কেউ কি বুঝেননি? বুঝলে একটু কমেন্ট টমেন্ট করেন। মারিয়া আপু বলেছেন জি ভাই আলহামদুলিল্লাহ। রওশন জাহান এসা আপু বলেছেন বুঝেছি। সৈয়দ নওরিন হক বলেছেন বুঝেছি। সঞ্জীব ঘোষ বলেছেন বুঝেছি। রুমি আপু বলেছেন ইয়েপ, সো ফার সো গুড। তো আলহামদুলিল্লাহ, আমি বোঝাতে পারছি আপনাদেরকে। এন্ড আই থিঙ্ক আমি আপনাদেরকে ভবিষ্যতে এভাবে সাহায্য করতে পারবো। কামরান আহমেদ ভাই বলেছেন ইয়েস স্যার, গ্রেট স্পিচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ টু ইউ অল ফর ইউর গ্রেট রেসপন্স। আফসল ইজাফর বলেছেন অ্যান্সার গুলো কোয়েশ্চেনের পাশে লেখা থাকলে আরো ভালো হতো। দেন
মিনহাজ ভাই বলেছে, ইয়েস আই আন্ডারস্টুড, দিস ইজ ইম্পর্টেন্ট টু ইলাবোরেট অ্যান্সার্স টু গেট বেটার ক্রেডিট ইন দ্য এক্সাম। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ডিটেইলড আনসার ভাইয়া, মিনহাজ ভাই। এন্ড আফসর ইজাপু বলেছেন আনসার গুলো কোশ্চেনের পাশে লেখা থাকলে আরো ভালো হতো। আপু, আনসার গুলোতে এক একজনের জন্য এক এক রকম। আপনার বাড়ি কোথায় সেটা আমি জানি না, আপনি কি পড়ছেন সেটা আমি জানি না, আপনি কি রান্না করতে পছন্দ করেন সেটাও আমি জানি না। তো স্পেসিফিক আনসার দেওয়া পসিবল না, বাট আপনারা স্যাম্পল অ্যান্সার পাবেন। আপনাদের যে নেক্সট ক্লাস গুলো নেওয়া হবে সেখানে আমরা স্যাম্পল অ্যান্সার প্রোভাইড করার চেষ্টা করব। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, at the end of this session I would ask you to take part in an exercise, যে এক্সারসাইজে আমরা চেষ্টা করব কথা বলার। and some of you will be called out to speak, আপনাদের কয়েকজনকে ডাকা হবে নাম ধরে, যদি আপনারা নিজে থেকে রেসপন্স না করেন। সো I would ask you to take part in the session as well, কারণ আপনি যখন আহ, কথা বলবেন, যখন পাবলিক ফোরামে কথা বলার চেষ্টা করবেন, তখন আপনার জড়তাটা কাটবে। এন্ড জড়তা কাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আইল স্পিকিং, কারণ একে তো আপনি কথা বলছেন একজন আননোন মানুষের সঙ্গে, এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে একটা বিদেশি ভাষা। তো এইখানে একটা চ্যালেঞ্জ অনেকে ফেস করে, অনেকে হয়তো খুব ভালো কথা বলতে পারেন কিন্তু ইংরেজিতে কথা বলতে গিয়ে কিছুটা জড়তা চলে আসে। ইটস ভেরি কমন, ইটস ভেরি কমন ইন মোস্ট অফ দি ইউ নো মোস্ট অফ দি গ্লোবাল সিটিজেন। খুব হাতে গোনা কয়েকজন মানুষই কথা বলতে পারেন, ম্যাক্সিমাম মানুষই কথা বলতে পারেন না। কিন্তু আপনারা যারা আজকের এই সেশনে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিকজ ইউ হ্যাভ দি কারেজ, ইউ হ্যাভ দি আর্জ টু ডেভেলপ, ইউ হ্যাভ দি ইন্টারেস্ট টু লার্ন। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আহ, এই জিনিসটা সব জায়গায় দেখা যায় না। এবং আপনারা যেহেতু প্রিপারেশন নিচ্ছেন আইএলটিএস এর, আমি জানি যে আপনারা অলরেডি মোটিভেটেড টু ডু গুড। তো আমি আশা করি যে একদম এই সেশনের শেষে আমি যে প্র্যাকটিস সেশনটা রেখেছি আপনাদের জন্য, সেইখানে আপনারা সবাই পার্টিসিপেট করবেন। দিস ইজ ইট। তো আমরা আবার একটু পড়াশোনায় ব্যাক করি। পার্ট টু যেটা আছে সেটাকে লং রান সেকশন বলে, অনেকে আবার এটাকে কিউ কার্ড সেকশন বলে, আমি দুটোই লিখে রাখছি। অনেকে আবার এটাকে কিউ কার্ড সেকশনও বলে। সো ইন দিস পার্ট ইউ হ্যাভ টু টক অ্যাবাউট এনি টপিক ফর 1 to 2 minutes, and you will have 1 minute to prepare yourself for this section, and you can take notes if needed. এটা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন রিগার্ডিং দ্য লং রান সেকশন অর দ্য কিউ কার্ড সেকশন। হুম। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাকে যে কোনো একটা টপিকের উপরে কথা বলতে বলবো। এই টপিকটা এমন কোনো টপিক হবে না যে ব্যাপারে মানে কথা বলতে গেলে আপনার খুব ডিটেইলড নলেজ রাখতে হবে কোনো ব্যাপারে। আপনাকে কথার কথা নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে কোনো কোয়েশ্চেন করবে না, আপনাকে ম্যানেজমেন্ট থিওরি নিয়ে কোনো কোয়েশ্চেন করবে না। আপনাকে র্যান্ডম একটা জেনারেল একটা টপিক নিয়ে কথা বলতে বলবে, যে জেনারেল টপিকটা অ্যাজ আ স্টুডেন্ট মোটামুটি কম বেশি সবাই জানে। যেমন গ্লোবাল ওয়ার্মিং। দেয়ার ইজ নোবডি ইন দিস আর্থ যে পড়াশোনা করেছে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে জানে না। হয়তো সবাই সমানভাবে গুছিয়ে কথা বলতে পারে না, বাট এভরিবডি নোজ অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং, রাইট? তো এই ধরনের কোয়েশ্চেন, এই ধরনের জেনারেল টপিক নিয়ে আপনাকে কথা বলতে বলবে, বা কোনো ইনসিডেন্ট আপনাকে এক্সপ্লেইন করতে বলতে পারে, যে আপনি কোন একটা জায়গায় ঘুরতে গিয়েছিলেন, সেখানে আপনার কেমন লেগেছিল, কোন জিনিসগুলো আপনি এনজয় করেছেন, কোথায় গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন, জাস্ট গল্প বলার মতো। হ্যাঁ। আবার ধরেন আপনাকে বলবে যে ডেসক্রাইব আ বুক দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি রেড অ্যান্ড ইউ লাভড রিডিং দ্যাট বুক। আপনার সেই বইটা পড়তে খুবই ভালো লেগেছে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে বইটার নাম কি, কে লিখেছে, কেন ভালো লেগেছে। এরকম 3-4টা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে রিগার্ডিং দ্যাট পার্টিকুলার টপিক। হ্যাঁ। তো এই এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। এখানে জাস্ট ইউ হ্যাভ টু স্টেট আ স্টোরি, ইউ হ্যাভ টু টেল আ স্টোরি। হ্যাঁ, আপনি গল্পের মতো করেই এই কোশ্চেন গুলোর আনসার করতে পারবেন। এবং এবং এখানে আই হ্যাভ কেপ্ট সাম স্ট্র্যাটেজিস ফর ইউ, স্ট্র্যাটেজিস ফর সাকসেস ইন পার্ট টু। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক প্রম্পট। হ্যাঁ। জেনারেলি যেহেতু জুম মিটিং এ এখন এই স্পিকিংটা হয়, তারা স্ক্রিন শেয়ার করবে, স্ক্রিন শেয়ার করে দেখাবে যে ওখানে একটা টাস্ক প্রম্পট থাকবে, এবং তারা
ওইখানে ওখানে লেখা থাকবে, স্ক্রিন শেয়ারিং একটা পিডিএফ ফাইল ওরা শেয়ার করবে বা একটা ছবি শেয়ার করবে, সেখানে লেখা থাকবে যে ইউ হ্যাভ 1 মিনিট টু প্রিপেয়ার ইউরসেলফ, এবং তারপরে একটা স্যাম্পল কোয়েশ্চেন থাকবে। যেমন এখানে যে স্যাম্পল কোয়েশ্চেনটা আমি রেখেছি আপনাদের জন্য, সেটাই আমি আপনাদেরকে দেখাই। ডিসক্রাইব আ মেমোরেবল হলিডে অর ট্রিপ ইউ টুক, and please include where you went, who you went with, what you did there, and why it was memorable. হ্যাঁ, সো ভেরি ভেরি ইজি টপিক। এটার জন্য আপনার কোনো ডিটেইল পড়াশোনা করতে হবে না, জাস্ট ইউ হ্যাভ টু শেয়ার ইউর লাইফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এরকমই হয় জেনারেলি। সো স্ট্র্যাটেজিস ফর সাকসেস ইন পার্ট টু ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য টাস্ক প্রম্পট। এখন আপনাকে হলিডে বা ট্রিপের কথা জিজ্ঞেস করেছে, কিন্তু আপনি ধরেন ট্যুরিজম নিয়ে কথা বলা শুরু করে দিন। আপনি ভাবছেন যে ট্রিপ আর ট্যুরিজম বোধহয় একই জিনিস। আপনি জেনারেলি বাংলাদেশের ট্যুরিজম মার্কেট নিয়ে কথা বলছেন, কক্সবাজার নিয়ে আসছেন, সুন্দরবন নিয়ে আসছেন, সিলেট নিয়ে আসছেন, সাজেক নিয়ে আসছেন, তাহলে হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ হ্যাভ বিন আস্কড টু ডু, দেন ইউ হ্যাভ টু প্ল্যান and organize your response within the given time, using linking words and phrases to connect ideas, and also practicing fluency and pronunciation. These four strategies are very important. এবং for the part 2 or the long run section or the cue card section, you will be given a piece of paper and a pencil. সেইখানে আপনার প্রিপারেশন নিতে হবে। 1 মিনিটে আপনাকে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মিনিটের একটা স্পিচ প্রিপারেশন নিতে হবে। এখন আপনি আমাকে বলেন, এনিওয়ান, একটু আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি, আপনাকে যদি 1.5 মিনিটের বা 2 মিনিটের একটা স্পিচের জন্য প্রিপারেশন নিতে বলে, এন্ড আপনাকে যদি টপিকটা দেয়া হয়, আপনি 1 মিনিটে ওই কাগজ কলম নিয়ে কি করবেন? আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ করছি, এন্ড আই ওয়ান্ট ইউ গাইস টু অ্যান্সার। আপনারা যে কেউ একটু বলেন, আপনাকে যখন 1 মিনিট সময় দিবে প্রিপারেশন নেওয়ার জন্য, 1.5 থেকে 2 মিনিটের স্পিচের জন্য, তখন আপনি কি করবেন? আপনি কি পুরো স্পিচটা লিখবেন 1 মিনিট সময় ধরে? যে কেউ একটু আনমিউট করে বলেন তো। আমি জাস্ট গল্প করছি আপনাদের সাথে। মিনহাজ ভাই বোধহয় আনমিউট করেছিলেন, ভাইয়া কিছু বলবেন? জি, জি অ্যাকচুয়ালি মেন এটা পয়েন্ট। হবে। হ্যালো। হ্যাঁ, যে কোনো একজন, সঞ্জীব ঘোষ দাদা বলেন প্লিজ। জি, মেন পয়েন্ট গুলো আইডেন্টিফাই করব, মানে আইডেন্টিফাই করে লিখে ফেলবো পেন্সিল দিয়ে, তারপর ওইটাই অনুযায়ী বলবো আর কি। ভেরি গুড সঞ্জীব ঘোষ দাদা। আর কেউ কিছু বলবেন? মিনহাজ ভাই কিছু বলতে চাচ্ছিলেন? যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই কিওয়ার্ড গুলো লিখে ওইটুকু মানে ইয়ে করে রাখা, নোট ডাউন করে রাখা জাস্ট। রাইট, রাইট। সৈয়দান অরিন হক আপু বলেছেন কিওয়ার্ড লিখবো, রাইট আপু। তো আপনারা অলরেডি জানেন যে কিভাবে আনসার করতে হবে। আপনাদের আইএলটিএস স্পিকিং ইনশাল্লাহ ডেফিনেটলি ভালো একটা স্কোর আসবে আইএলটিএস স্পিকিং এ, আমি আপনাদের ব্যাপারে কনফিডেন্ট। তো মোস্ট অফ দ্য স্টুডেন্টস যেটা করে সেটা হচ্ছে যে ওরা 1 মিনিট ধরে লিখতে থাকে, পুরো স্পিচ লিখতে থাকে। যেমন ওরা কি করে, আমি একটা ডেমো দিই আপনাদেরকে। ওরা আগে চিন্তা করে যে আচ্ছা আমি কোথায় যেন ঘুরতে গিয়েছিলাম, উম হ্যাঁ আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। এরপরে দেখা যায় যে ওরা লেখে যে লাস্ট মান্থ, কমা, I went to Cox's Bazar with 3 of my friends. We stayed in a 4-star hotel in Cox's Bazar in Labuni Point. When I reached Cox's Bazar in the morning after traveling by bus the whole night, I checked in inside the hotel, and then I took a shower, and then I went to see the sunrise to the sea beach, and then we had our complimentary breakfast that was free of cost in the 4-star hotel। এরকম করে হচ্ছে ওরা লিখতে থাকে। এখন আমি যতটুকু কথা বললাম, এতটুকু কথা যদি আপনারা লিখতে থাকেন কাগজ কলমে, তাহলে 1 মিনিট আপনার ওইখানেই শেষ। তো আপনার খুব ফাস্ট চিন্তা করতে হবে মেমোরেবল হলিডে অর ট্রিপ, এমন মানে যেন মানে এরকম হওয়ার দরকার নাই যে আপনার কোন একটা জায়গায় যাইতেই হবে ওই ব্যাপারে বলার জন্য। আপনি প্রিপারেশন নেন, ট্রিপ ইউ টুক, মেমোরেবল হলিডের উপরে প্রিপারেশন নেন, এন্ড আপনারা ধরেন গেছেন কোন একটা জায়গায়, কিন্তু সেই জায়গা নিয়ে বলার খুব বেশি কিছু পাচ্ছেন না, ফালায় দেন ওই চিন্তা। অন্য একটা জায়গা কল্পনা করেন, সেন্ট মার্টিন কল্পনা করেন, কক্সবাজার কল্পনা করেন,
এন্ড সেখানে আপনি কোথায় গিয়েছিলেন, কি করেছিলেন, কি কি জেনারেল অ্যাক্টিভিটি আছে সেগুলোর ব্যাপারে প্রিপারেশন নেন আইএলটিএস পরীক্ষার আগে। কেন মেমোরেবল হইতে পারে এইটার কিছু স্পেসিফিক অ্যান্সার আপনি রেডি রাখেন। যেমন কক্সবাজারে সি বিচ, লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো ডেফিনেটলি বলবেন। কক্সবাজারে কিছু সি ফুড পাওয়া যায়। হ্যাঁ, আই এম এ ভেরি বিগ ফ্যান অফ সি ফুড। আমি কয়েকদিন আগেও কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, উখিয়া, টেকনাফ এগুলা ঘুরে বেরিয়েছি। তো আই হ্যাড সাম আদার পারপাস, ঘুরতে যাইনি, বাট আই ওয়েন্ট দেয়ার এন্ড আই লাভ টু ইট দ্য সি ফুড। তো আপনারা সি ফুডের ব্যাপারে লিখতে পারেন যে খুব ভালো ভালো সি ফুড পাওয়া যায়, কি কি পাওয়া যায়। কাঁকড়া পাওয়া যায়, ক্র্যাব, শ্রিম্প পাওয়া যায়, প্রন পাওয়া যায়, তারপরে অক্টোপাস পাওয়া যায়, স্কুইড পাওয়া যায়, ডিফারেন্ট সি ফিশেস পাওয়া যায়, রূপচাঁদা পাওয়া যায়, কোরাল মাছ পাওয়া যায়। এগুলো আপনারা চিন্তা করেন। এই জাস্ট ইউ হ্যাভ টু জেনারেট আইডিয়াজ ইন দ্যাট পার্টিকুলার 1 মিনিট, এবং উইদিন দ্যাট 1 মিনিট আপনার তিনটা কাজ করতে হবে। প্রথমত পুরা কোয়েশ্চেনটা পড়ে সেটার জন্য আপনার শর্ট আনসার গুলো এই খাতায় প্রথম 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে লিখতে হবে। আপনারা ওয়্যার ইউ ওয়েন্ট এর জায়গায় আই ওয়েন্ট টু কক্সবাজার ফুল জিনিসটা কাগজ কলমে না লিখে শর্টে লেখেন সিএক্সবি। কারণ ওই কাগজটা শুধু আপনি লিখেছেন, এবং সিএক্সবি মানে যে কক্সবাজার, এটা আপনি যেন দেখার সাথে সাথে বুঝতে পারেন। ওয়্যার ইউ ওয়েন্ট সিএক্সবি, হু ইউ ওয়েন্ট উইথ, ফ্রেন্ডস। পুরাটাও লেখার দরকার নেই, এফ আর এন ডি লেখেন, আরো শর্টে এফ লেখেন, জাস্ট যাতে আপনি বুঝতে পারেন হোয়াট ইউ ডিড দেয়ার। জাস্ট 3-4টা ধাম করে লিখে ফেলেন, 3-4টা অ্যাক্টিভিটির নাম লিখে ফেলেন। সার্ফিং লেখেন, সি ফুড লেখেন, তারপর হচ্ছে সি বাথ লেখেন, সানরাইজ লেখেন, সানসেট লেখেন। এরকম করে আপনারা ধুমধাম করে 4টা 5টা পয়েন্ট লিখে ফেলেন। এন্ড হোয়াই ইট ওয়াজ মেমোরেবল, এইখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ওই প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ এর সাথে একটা দুইটা করে সেন্টেন্স যদি আপনারা অ্যাড করে দেন, হোয়াট ইউ সরি হোয়াট ইউ ডিড দেয়ার যখন আপনারা আনসার করছেন, ওই প্রত্যেকটা পয়েন্টের সাথে যদি 4-5টা করে সেন্টেন্স অ্যাড করে দেন, তাহলে আপনারা দেখবেন যে খুব ইজিলি আপনারা মোটামুটি 15 সেকেন্ডের মধ্যেই আনসারটা প্রিপেয়ার করে ফেলতে পেরেছেন। হ্যাঁ, এরপরে আপনারা যেটা করবেন, ওই 10-15 সেকেন্ড ধরে যে আপনারা জাস্ট পুরো আনসারের কিওয়ার্ডটা রেডি করে ফেললেন, এর পরের 15 সেকেন্ডে আপনি হচ্ছে ইয়ে করেন, ওই ওই আইডিয়া গুলোকে এক্সটেন্ড করেন। হ্যাঁ, কার কোন কোন ফ্রেন্ডের সাথে গিয়েছিলেন এবং কোথায় গিয়েছিলেন কক্সবাজারে, এটা তো আর এক্সটেন্ড করার কিছু নাই। জাস্ট বলতে পারেন যে ইট ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এন্ড এটা বাংলাদেশের কোথাও লোকেটেড ইন দ্য সাউথ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। এরকম করে আপনারা বলতে পারেন। কার সাথে গিয়েছিলেন, ফ্রেন্ড, আপনি তো শর্টে লিখলেন ফ্রেন্ড, এখন কোন ফ্রেন্ড, আপনি ইউনিভার্সিটির ফ্রেন্ডের কথা বলতে পারেন, তারা আপনার ডিপার্টমেন্টে নাকি ডিপার্টমেন্টের বাইরে, সেটা তারা আপনার ক্লাবের ফ্রেন্ড, নাকি তারা আপনার হলের ফ্রেন্ড, নাকি তারা আপনার স্কুল কলেজ লাইফের ফ্রেন্ড, নাকি তারা আপনার কলিগ। এরকম করে আপনারা লিখতে পারেন। হোয়াট ইউ ডিড দেয়ার, সার্ফিং, সার্ফিং কোথায় করেছিলেন, ধরেন টেকনাফে সার্ফিং হয়, তারপর কক্সবাজার থেকে লাবণী বিচ থেকে একটু একটু দক্ষিণ দিকে, আর একটু দক্ষিণ দিকে গেলে ওই দিকে হচ্ছে সার্ফিং করা যায়। তো এরকম করে ডিটেইল করে ওই পরের 15 সেকেন্ডে আপনারা আইডিয়া গুলো জাস্ট মাথার মধ্যে জেনারেট করে ফেলবেন। তাহলে প্রথম 15 সেকেন্ডে আপনি কিওয়ার্ড রেডি করলেন, খাতায় লিখে ফেললেন, এন্ড পরের 15 সেকেন্ডে আপনি সেই আইডিয়া গুলো এক্সটেন্ড করলেন। তাহলে আপনার মোটামুটি 30 সেকেন্ড শেষ। আমি আপনাকে এক্সট্রা আরো 10 সেকেন্ড দিলাম, 40 সেকেন্ড আপনার শেষ। পরের যে 20 সেকেন্ড আছে, এই 20 সেকেন্ডে আপনি পুরো স্পিচের একটা আউটলাইন তৈরি করে ফেলেন, এবং ক্রস চেক করেন যে যে কয়টা ইনফরমেশন চেয়েছে আপনার স্পিকিং টেস্টে, প্রত্যেকটা ইনফরমেশন আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা, প্রত্যেকটা ইনফরমেশন আপনি রেডি করেছেন কিনা। তাহলে এরকম করে যদি আপনারা আপনাদের এই 1 মিনিটটাকে সাজান, তাহলে আপনারা ইজিলি 1.5 থেকে 2 মিনিট কথা বলতে পারবেন। এবং এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে ভাই। ইউ মাইট বি ভেরি গুড স্পিকার, ইউ মাইট বি আ ভেরি গুড ডিবেটার, বাট ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইউর স্পিকিং টেস্ট, হবে না। ইভেন ইফ ইউ কল সাম নেটিভ স্পিকার ইন দ্য আইএলটিএস টেস্ট, যদি তার প্র্যাকটিস না থাকে, সে পারবে না। তার ব্যান্ড স্কোর আসবে 6 পয়েন্ট, ম্যাক্সিমাম 6.5 আসবে, ম্যাক্সিমাম। কিন্তু আপনারা যদি প্রিপারেশন নেন, আপনাদের আইএলটিএস স্পিকিং এর স্কোর দেখা যাবে 7.5, 8, 8.5 চলে আসছে। কেন? বিকজ আপনি নেটিভ না হওয়া সত্ত্বেও আপনি প্র্যাকটিস করেছেন। আচ্ছা, কামরান ভাইয়া বলেছেন আই এম অলসো স্পেশালি shrimps. Last month I was been in কক্সবাজার। থ্যাংক ইউ ভাইয়া, আপনিও চিংড়ি পছন্দ করেন জেনে ভালো লাগলো। আমিও চিংড়ি পছন্দ করি, বাট রিসেন্টলি আমাকে ডাক্তার চিংড়ি খাইতে নিষেধ করেছে, কারণ আমার চিংড়িতে প্রচুর পরিমাণে অ্যালার্জি। আমার চিংড়ি খেলে মুখ টুক একেবারে ফুলে যায়, চুলকানো শুরু করে, পুরো শরীরে একদম চাকা চাকা দাগ হয়ে যায়, খুব বিচ্ছিরি অবস্থা হয়।
এই জন্য আমি এখন চিংড়ি খাই না, বাট চিংড়ি আই লাভ শ্রিম। অ্যান্ড আমার মনে হয় যে মানে চিংড়ি খাইতে পারলে আরো বোধহয় ভালো লাগতো। এখন অ্যালার্জির ওষুধ খেয়ে হয়তো চিংড়ি ট্রাই করতে হবে। আচ্ছা, মারিয়া আপু বলেছেন প্রোনাউন্সিয়েশন কি নেটিভ ইংলিশদের মতো হতে হবে? না আপু, কোনো দরকার নেই নেটিভ ইংলিশদের মতো হওয়ার। আপনি যদি নেটিভ না হন, আপনি নর্মাল ইংলিশেই কথা বলেন। হ্যাঁ, মানে আপনি যেভাবে শিখে এসেছেন সেইভাবেই কথা বলেন, বাট মেক ইউর প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার। আপনি এমন করে উচ্চারণ করবেন না যেন আপনার প্রোনাউন্সিয়েশন না বোঝা যায়। আপনি যদি কি বলছেন সেটা বুঝাতে না পারেন, তাহলে কিন্তু আপনি যতই ভালো বলেন না কেন, মানে আপনার কথা যদি আরেকজন বুঝতে না পারে, তাহলে তো কথা বলার যে পারপাসটা সেটাই ঠিকঠাক সার্ভ হচ্ছে না। তো নেটিভ ইংলিশদের মতো হওয়ার কোনো দরকার নাই। প্রোনাউন্সিয়েশন, কোনো অ্যাকসেন্ট ফলো করার দরকার নাই। ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট ফলো করার দরকার নেই। আপনি নর্মালি বাংলাদেশি অ্যাকসেন্টে যেভাবে কথা বলেন সেইভাবেই কথা বলেন, বাট ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনার প্রোনাউন্সিয়েশন যেন ক্লিয়ার হয়। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। তো এইরকম করে আপনি আপনার 1 মিনিটটা প্রিপেয়ার করে ফেললেন, এন্ড তারপরে আপনি 1.5 মিনিট 2 মিনিট কথা বললেন। এখন এইখানে আমার স্পিকিং টেস্টের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আহ, ওরা আমাকে 1 মিনিট সময় দেয় নাই, ওরা আমাকে 40-50 সেকেন্ড হয়ে যাওয়ার পরেই বলেছে যে সো ইউ ক্যান স্টার্ট। হ্যাঁ, লাকিলি আমার তখন চেক করা হয়ে গিয়েছিল যে আমি সব কোশ্চেনের আনসার রেডি করেছি। তো মাঝে মাঝে এরকম হতে পারে যে 5-10 সেকেন্ড 15 সেকেন্ড আগেও আপনাকে ওরা বলতে পারে যে ইউ ক্যান স্টার্ট। কিছু করার নাই, আপনাকে আপনি বলতে পারবেন না যে নো আই হ্যাভ 20 সেকেন্ড মোর। এভাবে যদি বলেন, শেষ। মানে আইডিয়া তো করা যায় যে আমি কখন প্রিপারেশন নিচ্ছি, যেহেতু দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি, 1 মিনিট কখন শেষ হবে এটা তো আমি বুঝতে পারছি। কিন্তু ওই সময় গিয়ে আমার মনে হয়েছিল যে 40-45 সেকেন্ড পরেই আমাকে তারা স্টার্ট করতে বলেছে, উইচ আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর। কিন্তু তারপরেও আই হ্যাড টু গো থ্রু দ্যাট। তো এরকমও হতে পারে আবার 1.5 থেকে 2 মিনিটের মতো কথা বলতে হয়। কিন্তু অনেক সময় অনেক ইন্টারভিউয়ার থাকে যারা বলে যে দেখি এই মানুষ কতক্ষণ কথা বলতে পারে, ও থামার আগ পর্যন্ত আমি তাকে থামাবো না। ওরা 1.5 থেকে 2 মিনিট হয়ে যাওয়ার পর জেনারেলি বলে যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তো ইউ ক্যান স্টপ, এরকম কিছু একটা বলে। কিন্তু কিছু কিছু থাকে আইএলটিএস স্পিকিং টেস্টের ইন্টারভিউয়ার, এরা আপনি না থামা পর্যন্ত তারা থামাবে। তো আপনার যখন কথা বলা শেষ, মানে আপনি when you were done speaking all the points that you created, you took note of and you expressed, তারপর তো আপনার একটা সময় থামতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই স্পিকার আপনাকে থামাচ্ছে না। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সে থামানোর আগ পর্যন্ত আপনি থামবেন না। সাথে আপনার 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট যাক না কেন, এক্সটেন্ড করেন, গল্প বানান। 4টা পয়েন্ট বলা শেষ, নতুন গল্প নিয়ে আসেন যে আই হ্যাড আই মেড friend there in Cox's Bazar who was a native guy, and he helped me to buy some local uh, fried fishes, sorry, dried fishes, শুটকি, and I also visited the Barbies market। এগুলো কিন্তু আপনার ওইখানে ওই পয়েন্টের মধ্যে নাই, আপনি যেগুলো ক্রিকেট প্রিপেয়ার করছিলেন সেগুলোর মধ্যে নাই। বাট মেক স্টোরিজ আপ, গল্প তৈরি করেন। এরকম মানে ঝামেলাপূর্ণ ইন্টারভিউয়ার পড়ার চান্স খুব কম, বাট আনফর্চুনেটলি যদি পড়ে যায় সেটার জন্য আপনার প্রিপেয়ার থাকতে হবে। 2 মিনিট যাওয়ার পরে আপনাকে থামতে বলবে না। তো আপনার টার্গেট হচ্ছে সে যতক্ষণ পর্যন্ত আপনাকে থামতে না বলবে ততক্ষণ পর্যন্ত আপনি থামবেন না। এইভাবে করে হচ্ছে আপনি আপনার লং রান সেকশনটা শেষ করবেন। হ্যাঁ, এন্ড তারপরে হচ্ছে একটা ফলো আপ সেকশন। ফলো আপ সেকশনে জেনারেলি ওই রিলেটেড কোয়েশ্চেনই করে যে রিলেটেড কোয়েশ্চেন আপনি পার্ট 2-তে অ্যান্সার করেছেন। যেমন 2-তে যদি আপনাকে, পার্ট 2-তে যেহেতু এখানে আপনাকে জিজ্ঞেস করেছে ট্রিপ নিয়ে, আপনাকে ট্রাভেলিং নিয়ে পার্ট 3-তে কিছু কোয়েশ্চেন করতে পারে। এবং এখানে খুব স্পেসিফিক্যালি ওরাই বলে দেয়, এবং আমি এখানে লিখে দিয়েছি যে ইউ উইল বি আস্কড কোয়েশ্চেন দ্যাট আর রিলেটেড টু দ্য লং রান সেকশন। অর্থাৎ লং রান সেকশন বা কিউ কার্ড সেকশনে আপনি যেভাবে যে ধরনের কোয়েশ্চেন আনসার করেছেন, জেনারেলি ওই ধরনের কোয়েশ্চেনই আপনাকে জিজ্ঞেস করা হয়। এবং টিপস ফর এক্সেলিং ইন পার্ট 3 হচ্ছে আপনি পার্ট 1-এ খুব ভালোভাবে আনসার করেছেন, সব কোয়েশ্চেন কমন ছিল, আপনি এক্সটেন্ড করে আনসার করেছেন, লম্বা লম্বা উত্তর দিয়েছেন, গুছিয়ে বলেছেন। পার্ট 2-তে এসে আপনি খুব সুন্দর স্টোরি স্টেট করেছেন, ন্যারেট করেছেন। আপনার মানে ইমপ্রেশন কিন্তু অলরেডি অনেক উপরে চলে গেছে, 6.5 7 7.5, অর্থাৎ তারা আপনাকে দিয়ে রাখবে বলে ভেবে রেখেছে। পার্ট 3-তে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইমপ্রেশনটা কোনোভাবে পড়তে দেওয়া যাবে না।
ইমপ্রেশনটা যদি একবার পড়ে যায় তাহলে দেখা যাবে যে আপনার স্কোর যেখানে 7.5 পেতেন সেখানে 6.5 চলে আসছে। সো টিপস ফর এক্সেলিং ইন পার্ট 3 হচ্ছে এনগেজিং ইন আ মিনিংফুল ডিসকাশন উইথ দি এক্সামিনার। এই মিনিংফুল ডিসকাশন গুলোর জন্য মানে আপনাকে এমন ধরনের কোশ্চেনই করা হবে যেগুলো আপনি ডিরেক্টলি ইয়েস নোতে আনসার করতে পারবেন না। আপনার ওপিনিয়ন দিতে হবে, সেগুলোর জাস্টিফিকেশন দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে, এবং কেন আপনি এই কথা বললেন সেটা বলতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু মেক ইফেক্টিভ রেসপন্সেস। ইউ হ্যাভ ইফেক্টিভ রেসপন্স করতে হবে, যে আপনি যা বলছেন সেটা যেন অ্যাকচুয়ালি ইফেক্টিভ হয়। এবং ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট আ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি অ্যান্ড গ্রামাটিক্যাল স্ট্রাকচার। এই জন্য আপনার গ্রামারটা খুব ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে। দিস অল থিংস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দি ফলো আপ সেকশন অর ডিসকাশন সেকশন। এটাকে আবার অনেকে ডিসকাশন সেকশন বলে, আমি ডিসকাশন সেকশনও লিখে রাখছি এখানে। তো দিস ইজ ইট। এখানে আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখি। ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল এনজয় ট্রাভেলিং? হ্যাঁ, এটা এমন একটা কোয়েশ্চেন যেটা আপনি ইয়েস নো দিয়ে আনসার করতে পারবেন না। তো আপনি চিন্তা করেন, আপনি অলরেডি কিন্তু পার্ট 2 তে ওই ধরনের কোশ্চেন আনসার দিয়ে এসেছেন। তো আপনাকে আর নতুন করে ব্রেন স্টর্ম করতে হচ্ছে না, ইউ আর অলরেডি দেয়ার, ইউর ব্রেন ইজ অলরেডি দেয়ার টু ডিসকাস অ্যাবাউট ট্রাভেলিং। তো এটা হচ্ছে একটা পজিটিভ দিক পার্ট থ্রি। আপনার নতুন করে নতুন কোনো টপিক নিয়ে ভাবতে হচ্ছে না। কোয়েশ্চেন করলো হোয়াট ডু ইউ থিঙ্ক, ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল এনজয় ট্রাভেলিং, আপনার কেন মনে হয় মানুষ কেন ঘুরে বেড়ায়? তো আপনি বলতে পারেন যে according to me, or in my opinion, traveling is very necessary for refreshment। একটা সেন্টেন্স বললে কেন রিফ্রেশমেন্টের জন্য, মানে কেন রিফ্রেশমেন্ট দরকার মানুষের, সেটা আপনি পরের সেন্টেন্সে ব্যাখ্যা করেন। I think most of the people travel because they need to escape from the regular life that they have. For example, if a student studies for continuously one semester, he or she needs a break to concentrate on that particular thing, on study. Or if someone is working, he or she needs a break for at least 3 to 5 days to concentrate and to get motivated, to get refreshed to work or to study in the later part of their academic or career life. তো এই 3 থেকে 5 দিনের সময়টা, মানে these 3 to 5 days can make someone very refreshed and at the same time very motivated to work again, to get back to their normal life again। এটা একটা হতে পারে। আপনি যদি আরো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে অ্যান্সার দেন, তাহলে আপনি বলতে পারেন যে ট্রাভেলিং makes people see things that they have not seen before. They see people with new lifestyle, different culture, different religion, different ethnicity, বিভিন্ন জাতিসত্তার মানুষের সঙ্গে বিভিন্ন সংস্কৃতি, নতুন ল্যাঙ্গুয়েজ, নতুন কালচার, এই জিনিসগুলোর মাধ্যমে মানুষজন এনরিচড হতে পারে। পিপল ক্যান গেট এনরিচড বাই looking at things they have never seen before, learning languages or talking with people they have never talked to, and this is how they enrich themselves. এরপর what are the benefits of traveling to different countries, এখানেও আপনি ব্যাখ্যা দেন যে when a person travels to a different country, he or she gets exposed to new culture, new language. And also traveling to different countries, from countries like Bangladesh, where I come from, is not very feasible due to the lack of financial constraints that most of the people have. And also, uh, when someone travels to different countries, there are some uh, bureaucratic barriers like visa and all, which are often uh, seems to be burden for the people. So when a person travels to different countries, he or she gets exposed to new cultures, new traditions, new languages, new history, and everything. And traveling to a different country, traveling as far as you can, will develop you as a person and will make you much more experienced, and we will have a broader idea, broader viewpoint about life। এরকম করে আপনি হ্যান ত্যান করে অনেক কথা বলতে বলবেন। তো এরপরে বলবে হাউ হ্যাজ ট্রাভেল চেঞ্জ ইন রিসেন্ট ইয়ার্স। তো এইখানে আপনি অনেক কিছু নিয়ে আসতে পারেন এই আনসারের জন্য। যেমন আমি হইলে বলতাম যে once there was a time when only the rich people would travel to different destinations, but now that has now that the world has developed as a globalized world, traveling is no longer a luxury, rather a necessity, because uh, traveling
has been very affordable nowadays, and people make a lot of trips every year, and different budget friendly travel agencies are also contributing in this field. এরকম করে আপনি বলেন যে আগে গরিব মানুষরা ঘুরতে যাওয়ার কথা চিন্তাই করতে পারতো না, এখন গরিবরাও মোটামুটি 5,000 10,000 টাকা, স্টুডেন্টরাও বাজেট ফ্রেন্ডলি ট্রিপ দিচ্ছে। এখানে ট্রাভেল ব্লগার যারা আছে তারা দেখাইতেছে মানুষদের যে কেমনে সস্তায় ট্রিপ দিতে হয়, কেমনে সস্তায় হোটেল বুক করতে হয়, কেমনে সস্তায় ফ্লাইট টিকিট ম্যানেজ করতে হয়। এরকম করে এই এই যে একটা প্যারাডাইম শিফট হয়েছে ট্রাভেলিং নিয়ে, সেইটার ব্যাপারে আপনারা আলোকপাত করতে পারেন। এরকম করে আমি সব কোশ্চেনে অ্যান্সারই দিতে পারতাম, বাট মানে সব কোশ্চেনের অ্যান্সার যদি আমি আমার মতো করে দিই তাহলে আর আপনাদেরকে জিজ্ঞেস করার সময়টা থাকবে না। তো ওই ব্যাপারটাতে আর আহ, যেহেতু আপনাদেরকেও আমি জিজ্ঞেস করবো কিছু কোয়েশ্চেন, তো ওইখানে আমি বেশি কনসেন্ট্রেট করতে চাচ্ছি। তো যেটা বললাম যে ইউ ইউ হ্যাভ টু ফলো দিস 4 টিপস। মিনিংফুল ডিসকাশন থাকতে হবে, ওপিনিয়ন দিতে হবে, জাস্টিফিকেশন দিতে হবে, ফলো আপ কোয়েশ্চেন যেগুলো আপনাকে করছে সেই কোয়েশ্চেন গুলো ইফেক্টিভ অ্যান্সার দিতে হবে, যা জানতে চেয়েছে সেটা যেন আপনি জানাতে পারেন। and you have to use a wide range of vocabulary and grammatical structures as well. And এই ফলো আপ সেকশন বা ডিসকাশন সেকশনের একটা উদ্দেশ্য আছে, আইএলটিএস এর প্রত্যেকটা মডিউলেরই একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে আপনি একটা দেশে পড়তে যাবেন, হ্যাঁ, একটা দেশে পড়তে গেলে মিনিমাম কিছু ইন্টেলিজেন্স লেভেল একটা মানুষের থাকা দরকার। হ্যাঁ, আইএলটিএস ইজ নট জাস্ট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, ইট ইজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, বাট ইট ইজ নট জাস্ট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। আপনি জ্ঞানগর্ভ আলোচনা করতে পারেন কিনা সেইটা টেস্ট করার একটা মাধ্যম হচ্ছে আইএলটিএস টেস্ট। এবং একাডেমিকে জেনারেলি এই ধরনের কোশ্চেনই করে যে আপনি কোন একটা ব্যাপারে যখন আপনাকে কথা বলতে বলা হচ্ছে, আপনি সেটার পজিটিভ নেগেটিভ সাইড চিন্তা করতে পারছেন কিনা, আপনি ব্রড থিঙ্কিং করতে পারছেন কিনা, ইফেক্টিভ আনসার দিতে পারছেন কিনা, আপনার ওপিনিয়নকে আপনি ঠিকঠাক ভাবে এক্সপ্রেস করতে পারছেন কিনা এবং সেটাকে জাস্টিফাই করতে পারছেন কিনা। ইট ইজ নট জাস্ট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। আপনি ল্যাঙ্গুয়েজে খুব ভালো হইলেও অনেকে দেখা যায় যে ওপিনিয়ন ঠিকঠাক ভাবে এক্সপ্রেস করতে পারেন, সেগুলোর ব্যাখ্যা দিতে পারে না। সো দিজ আর ইম্পর্টেন্ট ইন ইন স্পেশালি ইন আইএলটিএস একাডেমিক টেস্ট। কারণ একটা দেশ আপনাকে একটা স্টুডেন্ট হিসেবে নিয়ে যাচ্ছে, তারা তো আপনাকে বার্ডেন, আপনি যেন বার্ডেন না হন, আপনি যেন ইফেক্টিভ কমিউনিকেশন করতে পারেন, সেটার জন্যই তো তারা আপনাকে আইএলটিএস এর যে রিকোয়ারমেন্টটা সেটা দিয়েছে। তো আইএলটিএস শুধু ল্যাঙ্গুয়েজ টেস্ট না, আইএলটিএস আপনাকে একই সাথে ইন্টেলেকচুয়ালি আপনি কতটুকু সাউন্ড, আপনি কতটুকু জ্ঞান গর্ভ আলোচনা করতে পারেন, পজিটিভ নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করতে পারেন, এটাও আপনাকে টেস্ট করে। সো দিস ইজ ইট। আমার মনে হয় আমি অনেক কথা বলে ফেলেছি। কিছু কমন মিস্টেক নিয়ে বলি। যখন আপনি অ্যান্সার করছেন, কমন মিস্টেক্স টু অ্যাভয়েড: নট ফুললি অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন। অ্যান্সার যদি আপনি ফুললি অ্যান্সার না করেন তাহলে আপনার মানে আইএলটিএস স্কোর ওখানেই পড়ে যাবে। আপনি খুব সুন্দর করে স্টার্ট করবেন কিন্তু আপনি ফিনিশ করতে পারছেন না, হবে না। স্পিকিং টু ফাস্ট অর টু স্লো: খুব ফাস্ট কথা বলা যাবে না, খুব স্লো কথা বলা যাবে না, যাতে মানুষজন ঘুমায় যায়। অ্যান্ড ইউজিং ওভারলি কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইফ ইটস নট ন্যাচারাল ফর ইউ, এটাও একটা নেগেটিভ দিক। ওভারলি কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, আপনি যেভাবে ন্যাচারালি কথা বলেন সেইভাবেই বলেন, কোনো অসুবিধা নেই। দের ইজ নাথিং রং ইন সিম্পলিসিটি। ইনফ্যাক্ট সিম্পলিসিটি ইজ দি গ্রেটেস্ট ভার্চু ইন এ ল্যাঙ্গুয়েজ। আপনি যত সহজে গুছিয়ে বলতে পারেন সেটাই হচ্ছে সব থেকে বেশি ইফেক্টিভ। খুব কমপ্লেক্স, খুব কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে গেলে আলটিমেটলি মানে আপনি যদি ন্যাচারালি ওই জিনিসটা ন্যারেট করতে না পারেন তাহলে তো আপনি শেষ করতে পারবেন না ঠিকভাবে বলে, এবং তখন এক্সামিনার বিরক্ত হবে যে কি রে ভাই, এ কথা বলতে পারে না, এত প্যাচইটা আসছে কেন। মানে ডোন্ট গেট মি রং, কিন্তু এইভাবেই তারা চিন্তা করে। অ্যান্ড অলসো ইউ হ্যাভ অ্যানাদার মিস্টেক টু অ্যাভয়েড ইজ নট ইউটিলাইজিং দ্য ফুল অ্যালোটেড টাইম। আপনাকে যতটুকু সময় দিবে সে পুরো সময়টা আপনার কাজে লাগাইতে হবে। পুরো সময়টা যে 15 থেকে 16 মিনিট, 17 মিনিট, 18 মিনিট আপনি যখন একজন ইন্টারভিউয়ারের সাথে কথা বলবেন, সে যেন মনে করে যে না ভাই, এর মাথায় কিছু আছে, এর 4.5 5 দেওয়া যাবে, এর অ্যাটলিস্ট 6.5 7 7.5 দিতে হবে। এইভাবে করে ওই ইমপ্রেশনটা ক্রিয়েট করতে হবে। সো দিস ইজ ইট ফ্রম মাই সাইড। এগুলা মোটামুটি আমি সব কভার করে ফেলেছি। তো ফ্রম মাই সাইড ইটস আ থ্যাংক ইউ। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি ডিরেক্টলি ইয়েতে চলে যাব, কি বলে, ডিরেক্টলি কোয়েশ্চেন
আনসার সেশনে চলে যাবো, এক্সারসাইজ টেস্টে চলে যাবো, যেখানে আই উইল কল সাম অফ ইউর নেমস আউট অ্যান্ড ইউ উইল হ্যাভ টু টেক পার্ট ইন দ্য স্পিকিং টেস্ট। একজন বা দুজনের সঙ্গে হয়তো আমরা কথা বলবো। একটু বলেন, সব কি বুঝতে পারলেন নাকি বেশি বক বক করে ফেলছি? অনেক কথা বললাম, প্রায় 1 ঘন্টার উপরে। একটু চ্যাটে লেখেন বা কেউ কিছু বলেন। আইএলটিএস স্পিকিং টেস্ট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাইছেন আপনারা? কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, রুমি আপু থ্যাংক ইউ। কামরান ভাইয়া লিখেছেন ইম্পর্টেন্ট কনভারসেশন দ্যাট হেল্পস আ লট পয়েন্টস টু ইমপ্রুভ আওয়ার ডিজায়ার রেজাল্ট। থ্যাংক ইউ ভাইয়া। এন্ড আর কেউ একটু বলেন। মিনহাজ ভাইয়া লিখেছেন ইয়েস আই গট সাম নিউ ক্লুজ অ্যাবাউট আইএলটিএস। থ্যাংক ইউ মিনহাজ ভাইয়া। আর কেউ কিছু বলেন। ঘুরে ফিরে দেখছি কয়েকজনই রেসপন্স করছেন। আমি একটু একজন দুজনকে ডাকি। লাবণ্য আপু আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, আপনাকে আমি কিছু আইএলটিএস স্পিকিং এর কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করি, কিছু স্যাম্পল ভাইয়া করতে কোয়েশ্চেন। পারেন। আচ্ছা, আহ, ঠিক আছে। তাহলে আমি আপনাকে দিয়ে শুরু করছি, বাকিরাও প্রিপেয়ার থাকেন। সবাইকে ধরেন একটা দুইটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, প্র্যাকটিস কোয়েশ্চেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা। তো আচ্ছা, এক্সারসাইজ 1 তো মোটামুটি আমি কিছু কোয়েশ্চেনের আনসার দিয়ে দিলাম। একটু এক্সারসাইজ 2 তে যাই। এক্সারসাইজ 2 তে আচ্ছা, তো লাবণ্য আপু আমি শুরু করছি, আপনি কি রেডি? জি ভাইয়া। আচ্ছা, hello, this is the part 1 of your IELTS speaking test, and in this part I will ask some basic questions about what you do, where you are from, and uh, some other basic questions like where your hometown is and others. So can you please tell me your full name? My full name is Lavanya binte Hafiz Mim. So it's a very big name. What should I call you? You can call me Lavanya. Okay. Lavanya, where are you from? May I know where you are from? I am from Dhaka. I was born in here and raised in Dhaka as well. But my hometown is Munshiganj. All right. So do you work or study? I'm a student. I study in University of Dhaka, Department of Public Administration. Right now I'm in sixth semester, third year. Great, great. Can you please describe your hometown? Uh, yes, my hometown is Munshiganj. It is a district near Dhaka. So, Munshiganj is very famous for its many heretical places. There are many, I will say, historical places in Munshiganj you can visit, and also the food and other things. I will say, potato is very famous. Okay, okay, thank you. Mm. What do you like most about your hometown? If I say that might sound a bit silly, but I like most about my hometown is the historical places of Munshiganj as well as sweet yogurt of Munshiganj. It is very tasty. Okay. So do you plan to stay there in the future? I have planned to build a farmhouse in my hometown. I would like to spend my leisure time over there, but I don't have any plan to stay or settle over there actually. I would like to settle in Dhaka.
but I would like to spend my leisure time in my hometown and to stay connected with nature. গ্রেট গ্রেট, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর পার্টিসিপেশন লাবণ্য। আপনি খুব ভালো বলেছেন, খুবই ভালো বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু মিউট করে Thank you, হাততালি দেন Becky. লাবণ্যর জন্য। Thank you so much. আচ্ছা, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা একটু পার্ট 2 এর জন্য একজনকে কল আউট করি। আপনারা কোশ্চেন অলরেডি দেখতে পাচ্ছেন। কেউ কি ভলান্টিয়ার করবেন পার্ট 2 এ কথা বলার জন্য? মানে কিউ কার্ড সেকশন বা লং রান সেকশন যেটা, কেউ কি বলবেন না আমি একজন একজন করে ডাকবো? দেখেন, এখানে কিন্তু লজ্জা পাওয়ার কিছু নাই। এই যে লাবণ্য আপু বললেন, তিনি কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন। আবার যদি তিনি খুব একটা ভালো না বলতে পারতেন, তাহলে কিন্তু আমি তার কিছু মিস্টেক তাকে ধরিয়ে দিতাম, যেগুলো তার জন্য ফিউচারে ফ্রুটফুল হতো। তো এরকম করেই আমি চাচ্ছি যে আপনারা, যদিও এটা ফ্রি ক্লাস, তারপরেও আমি চাচ্ছি আপনাদেরকে কিছু পজিটিভ কিছু ইনপুট দিতে। আচ্ছা, কামরান আহমেদ ভাইয়া বলেছেন ইউ ক্যান কল মি স্যার। কামরান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্ডিং। আর ইউ দেয়ার? ক্যান ইউ হিয়ার মি? Yes, sir, I'm hearing you. How are you, sir? আই এম গুড, হাউ আর ইউ? I'm fine, sir. I just spending 1 hour with you. It's a great speech, sir, that I hear, and it's very improved for ourselves to desire a score in IELTS, sir. Thank you. Thank you so much, brother. So in the part 2 or the Q card section of this IELTS test, I would like you to talk about your aspirations for the future. And in your speech, you have to tell me what are your future goals or ambitions. How do you plan to achieve these goals? What steps have you taken so far towards reaching your goals? What challenges do you anticipate in pursuing your aspirations? And also, how do you envision your life once you have achieved your goals? So you have 1 minute to prepare yourself. You can use a piece of pencil or a pen or paper and your time starts now. Okay, sir, because thank you so much. I don't have a time for, I don't have any paper or pencil in front of me now because I just keep my phone stand up and I just watching your video. So I will start now. Okay. Okay. Thank you, sir. What are goals in our midst? Thank you so much, sir. Is first of all, sir, because I just last 15 days before I start the IELTS, I never win any idea for the IELTS. So starting for my IELTS, there is thinking that I want to study in like a good country such as Finland or UK. For this reason, I take the IELTS test to improve my proficiency. But my goal is that if I like last year I completed my BBA from Murari Richard College, is one of the renowned college in Sylhet, and after I'm planning to study in abroad. So for this reason, if I get my desired result in IELTS, I can admit a good university, well-renowned university in abroad. So when I come back from there, there's a lot of option for me to express myself in Bangladesh, such a renowned company that can give me a good offer for the job. So that's the plan for me, the first step. So for these goals, I am trying, I'm spending every day some hours because in 3-4 hours in every day to initially I just take some concept that about the IELTS to be okay with my goal. Another step is that because we are not a native speaker or we are from beginning, we start like in Bangla language. It's not easy to be just to be learn English in a proper way. So we have to be try hard to reach this goal. This is for me one challenging things for me, that to be how can you stood out for your challenging and you have to overcome with this problem. So one of the things, sir, it's very important to be just catch on your mind or attention in how you learn in a proper way. So thank you so much. The last question is about my goal. When I just I achieved my goals, the last one, that I can foster this goal on my mind, and I have to be like on my path, have to be appropriate to be a good
well human being and have to be a supported financial things for overall, sir. So this is one point that I can illustrate in my conversation, sir. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ কামরান আহমেদ ভাই, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। খুব ভালো Sir, বলেছেন sorry, আপনি। sir, because I don't take any 1 minute because I don't have anything in front of me, any না, papers, আপনি anything. I just sit on the প্রিপারেশন bed. ছাড়াই যা বলেছেন ভাই, হ্যাটস অফ, হ্যাটস অফ ভাই, আপনি Thank, খুব thank, ভালো বলেছেন। thank you, sir. আই হ্যাভ, Thank you. মানে আমি জাস্ট চিন্তা করছি আপনার সামনে যদি একটা কাগজে একটা কলম থাকতো, আপনি হয়তো ডেফিনেটলি আরো ভালো বলতে পারতেন। Maybe, sir, maybe. থ্যাংক ইউ সো মাচ। সো অলরেডি দেখছি যে অনেকে লিভ নিয়ে নিয়েছেন। আমি যখন ক্লাস নিচ্ছিলাম তখন মোটামুটি 20 জনের উপরে ছিল। Sir, এখন for your kindly information, I want to ask you something about myself. I was been please, in a long time in one country, almost 8 years. I was been out of the country 2015, and last 2 months before I come back where in have my you been? country. I was been in Cyprus more than 8 years. Great, great, great. So I think And that I is just one of the reasons for your fluency. Yes, sir. The problem for this country, the people they know English, but they don't want to speak English. They are prefer to speak native language. That is the one problem. But okay, I'm fine because I completed my bachelor from there, and after I come back straight away in my country. গ্রেট, গ্রেট। তো আপনি ব্যাচেলর করেছেন বিবিএ তে ফ্রম সাইপ্রাস। Shall I explain here? Maybe here local in Muraritat College because instantly on my mind. I got it, but the way you stated it was wonderful, and I think you will have a very good score in the IELTS test if you prepare well. Thank you so much, sir. So Thank you so much for giving me a you're time most and welcome, express my brother. speech. You're most welcome. So কেউ কি এক পার্ট 3 এর জন্য অংশগ্রহণ করবেন? Sir, if you don't mind, I want to be because I have to go somewhere now because my one cousin tomorrow is a flight for Portugal. Okay, I have to leave the ওকে, house ওকে now. ব্রাদার, Okay, থ্যাংক I ইউ সো will be মাচ। in touch. Okay, sir, I'll contact with them and I ওকে, will be in touch. Okay, thank you, sir. Thank you. লুকিং ফরওয়ার্ড ব্রাদার, থ্যাংক Thank you, ইউ, sir. Bye bye. Thank you. বাই। ইজ দেয়ার এনিবডি যারা একটু পার্ট 3 তে পার্টিসিপেট করবেন? আর কেউ কি আছেন? আচ্ছা, যেহেতু কেউ আর রেসপন্স করছেন না, আমি আর কাউকে ডাকছি না, যেহেতু মোটামুটি 1 ঘন্টার উপরে আমাদের সেশনটা হয়ে গেছে। তো আই হ্যাড গুড নাম্বার অফ কোয়েশ্চেন্স, আমার আরো কোয়েশ্চেন ছিল আপনাদের জন্য, বাট যেহেতু আপনারা আর রেসপন্স করছেন না, সো ওইদিকে আমি আর যাচ্ছি না। আমি জাস্ট শেষ কয়েকটা কথা বলবো। সেটার জন্য আপনারা কি আমাকে আর 5 মিনিট সময় দিবেন কিনা একটু বলেন। যদি 5 মিনিট সময় দেন তাহলে বলি, একটু সাহস দেন আমাকে। জি ভাই, অবশ্যই বলেন প্লিজ। আচ্ছা, লাবণ্য আপু, থ্যাংক ইউ সো মাচ। সো বেসিকলি আমরা এখানে যারা আছি সবাই আমরা স্টুডেন্ট, রাইট? এমন কেউ কি আছেন যিনি স্টুডেন্ট না, বা ওয়ার্কিং ভিসা নিয়ে বাইরে যেতে চান, স্টুডেন্ট ভিসা নিয়ে বাইরে যেতে চান না, এরকম কেউ কি আছেন? থাকলে একটু চ্যাট বক্সে কমেন্ট করেন। যদি কেউ কমেন্ট না করেন, আমি ধরে নেবো আমরা সবাই স্টুডেন্ট। আচ্ছা, তো আমি ধরে নিলাম সবাই স্টুডেন্ট। তো অ্যাজ এ স্টুডেন্ট আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে পড়াশোনা করা, বাট ওয়েন উই আর অ্যাবাউট টু ফিনিশ আওয়ার গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন, এখানে যারা আছি আমি ম্যাক্সিমামই ধরে নিচ্ছি ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছেন আপনারা, আমি নিজেও একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো দ্য থিং ইজ, যেটা বলছিলাম যে ইটস ভেরি হার্ড ইন বাংলাদেশ। বাংলাদেশে এটা খুবই কঠিন, কারণ ইউ নো হোয়াট ইজ গোয়িং অন অ্যারাউন্ড। আজকেও শাহবাগে পুলিশ হামলা করেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে। তো এই আবার ইয়ে হাইকোর্ট কিছুক্ষণ আগে দেখলাম স্থগিতাদেশ দিয়েছে, এবং তারা বলেছে যে এটা পুরোপুরি হচ্ছে এক্সিকিউটিভ নির্বাহী বিভাগের উপরই মানে ন্যস্ত এই কোটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা। তো আবার নির্বাহী বিভাগ কবে বসবেন না বসবেন, তো ইটস ভেরি চ্যালেঞ্জিং, ইটস ভেরি টাফ, বাট and it's also very tough to get a good job in Bangladesh because private sector we don't have the skills যেটা মানে most of us don't have the skills যেটা দরকার for getting a good private job। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিদেশিরা এসে, নেপালিরা, শ্রীলঙ্কানরা এসে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে আমাদের দেশে এসে চাকরি করছে। and also in public jobs, in government jobs it's very tough, কারণ আমাদের
সিট লিমিটেড এবং আমাদের পপুলেশন অনেক বেশি। কম্পেয়ার টু দ্যাট আইএলস ইজ মাচ ইজিয়ার। আই প্রমিস ইউ, আপনারা যদি আমার ক্লাসগুলো করেন অ্যান্ড অলসো সানজিদা বুশরা আপু যে ক্লাসটা নিয়েছেন গতকালকে, তিনিও ইনস্ট্রাক্টর এজেআই আইএলস এর, আমি একজন ইনস্ট্রাক্টর। আপনারা যদি আমাদের ক্লাসগুলো করেন তাহলে আপনারা ডেফিনেটলি কিছু শিখতে পারবেন। এবং কেন এজেআই আইএলস আসবেন সেই ব্যাপারে যদি একটু বলতে বলেন, তাহলে এজেআই আইএলস আপনাদেরকে যে অ্যামাউন্টে ফুল কোর্স দিচ্ছে এই অ্যামাউন্টে আপনারা 3টা মক টেস্টও দিতে পারবেন না অন্য ইনস্টিটিউশন গুলোতে। আমি নাম ধরেই বলছি, মেন্টরসের 6টা মক টেস্টের দাম 3,000 টাকা। হ্যাঁ, অন্যান্য আর যে ইনস্টিটিউশন গুলো আছে সেগুলোতে এক একটা মক টেস্টের দাম অ্যারাউন্ড 700, 800, 1,000 টাকা পর্যন্ত আছে। যত বেশি মক টেস্ট দিবেন খরচ হয়তো 100 টাকা করে কমবে, বাট জেনারেলি 600 to 700 পার মক টেস্ট। কিন্তু আপনারা এজেআই আইএলটিএস এ 14,000 টাকার কোর্স 80% ডিসকাউন্টে এখন পাচ্ছেন 2,800 টাকায়। এবং একই সাথে আপনারা পাচ্ছেন 6টা মক টেস্ট। 6টা মক টেস্ট মানে হচ্ছে আমাদের 2.5 মাসের কোর্সে আমরা প্রতি 10টা ক্লাসের পরে একটা করে মক টেস্ট দিচ্ছি, এন্ড ফাইনালি আমরা 2টো মক টেস্ট দিচ্ছি। তো আমরা টোটাল 6টা মক টেস্ট দিচ্ছি 4টা মডিউলের জন্য। এই 6টা মক টেস্ট দিতেই আপনার 3,000 টাকা লাগছে, সেখানে আপনি কোর্স প্লাস মক টেস্ট পেয়ে যাচ্ছেন 2,800 টাকা। এই সুযোগ আপনারা সবসময় পাবেন না। আর সিচুয়েশন উইল বি গেটিং টাফার। আজকে বাংলাদেশে যে পরিমাণ সুযোগ সুবিধা আছে, আগামী 5 বছর পরে সেটাও থাকবে না, কারণ ইউনিভার্সিটি বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, বেশি বেশি মানুষজন এখন কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, অ্যান্ড ইট ইজ গেটিং টাফার ডে বাই ডে। তো আসেন, আইএলটিএস পড়েন, আপনাদের ভিসার জন্য যা যা লাগে সেগুলো এই যে আইএলটিএস থেকে আমরা করে দিব। আপনাদের স্কলারশিপের জন্য প্রফেসরকে মেইল করা লাগলে সেটা আমরা করে দিব। আপনাদের যদি রিসার্চ পাবলিকেশন দরকার হয় সেই ব্যাপারে আমরা আপনাদেরকে হেল্প করব। এটা 360 ডিগ্রি সলিউশন দিব। ওয়ান্স ইউ গেট ইনটু এজিআই আইএলটিএস, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বিদেশ পর্যন্ত রেখে আসা। এন্ড অলসো উই হ্যাভ অ্যাসাইনমেন্ট রাইটিং টিমস, ব্যাপারে আমরা হয়তো পরে বলবো। আপনাদের বিদেশে গেলে এখন একাডেমিক ব্যাপার স্যাপার গুলোতে আমরা হেল্প করতে পারবো, সেটা অনেক পরের ব্যাপার। বাট আলটিমেটলি এইখানে যে 360 ডিগ্রি সলিউশনটা আপনারা পাবেন সেটা বাংলাদেশের আর কেউ দিচ্ছে না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ডিজায়ার্ড স্কোর আসার আগ পর্যন্ত, আপনার ডিজায়ার্ড স্কোর যদি আসে 7, 7.5, 6.5, আপনার ডিজায়ার্ড স্কোর আসার আগ পর্যন্ত এই কোর্স রিপিট হবে। আপনি একবার কোর্স করে যদি আপনি মনে করেন আপনি আইএলটিএস দিবেন, আইএলটিএস দিতে পারেন। যদি আপনার ডিজায়ার্ড স্কোর থাকে 7.5 and আপনার যদি আসে 6, আমরা ওই কোর্সই আবার আপনাকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করব। একেবারে আপনার ডিজায়ার্ড স্কোর আসার আগ পর্যন্ত আপনার যা যা লাগে, যতগুলো ক্লাস লাগে, যতগুলো মক টেস্ট লাগে, পার্সোনাল 1-to-1 কমিউনিকেশন, যা যা লাগে সব আমরা প্রোভাইড করব, যেটা আপনাকে বাংলাদেশে আর কেউ প্রোভাইড করবে না। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনারা যারা এখানে অলরেডি আজকের ক্লাসটা করেছেন তাদের সবাইকে আমি সাজেস্ট করব আপনারা যদি আমাদের কাছে আসেন নিরাশ হবেন না, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। তো দিস ইজ ইট। আমার মনে হয় যে আমার বক্তব্য এখানেই শেষ। আপনারা যদি কিছু জানতে চান তাহলে একটু কাইন্ডলি বলবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন? আমাদের ব্যাচ শুরু হবে জুলাইয়ের 15 তারিখ থেকে, মানে আর 3-4 দিন পরে। অ্যান্ড আমাদের ক্লাস হবে সপ্তাহে 3টা থেকে 4টা। এটা আমরা খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেব। সপ্তাহে 3-4টা ক্লাস আমরা রাখার চেষ্টা করবো, এবং আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী আমরা সন্ধ্যার পরে ক্লাসগুলো রাখার চেষ্টা করবো, যেহেতু মোস্ট অফ আস আর স্টুডেন্টস। অ্যান্ড আপনাদের সারাদিন অনেক কাজ থাকে, ক্লাস থাকে, টিউশন থাকে, আড্ডা থাকে। তো আমরা রাত 8টা, 8:30, 9টা এরকম সময় এই ক্লাসটা রাখার চেষ্টা করবো, যাতে করে সবার জন্য কনভিনিয়েন্স হয়। দিস ইজ ইট। আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, বা যদি কিছু বলার থাকে বলতে পারেন। আচ্ছা, একজন বলেছেন আফসলিজা আপনি স্টুডেন্ট না। মে আই নো হোয়াট ইউ ডু, আর ইউ ওয়ার্কিং? আফসলিজা আপু, একটু কাইন্ডলি টেক্সটে লিখে দেন আপনি কি করছেন এখন, ইফ ইউ আর নট স্টুডেন্ট। আর আপনাদের আর কারো কিছু যদি কিছু জানার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, কোনো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা। আহ, আচ্ছা, ইউ ইউ আর আ হাউস ওয়াইফ, সো it's great to know, being a housewife, you're taking part in the IELTS test.
and we would love to communicate with you in the future. আপনি যদি আইএলটিএস একাডেমিক টেস্ট দিতে চান তাহলে একাডেমিক টেস্টের ব্যাপারে যত ধরনের সহযোগিতা আছে সেটা আমরা করব। আর গতকালকেও একজনকে দেখলাম যে তিনি হয়তো আইএলটিএস জেনারেল টেস্ট দিতে চান। যদি জেনারেল ট্রেনিং টেস্ট দিতে চান সেক্ষেত্রে জেনারেল ট্রেনিং স্টুডেন্টদেরকে নিয়ে আমরা আলাদা একটা ব্যাচ স্টার্ট করব ভেরি সুন। মিনাজ ভাই বলেছেন থ্যাঙ্কস ফর দ্য ইফেক্টিভ সেশন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স ভাইয়া। উম, আরেকজন লিখেছিলেন যে মাই ইংলিশ ভেরি উইক। ভাই ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আহ, মানে আপনি ডেভেলপ করবেন। এন্ড উই আর হিয়ার টু হেল্প। আপনার যত ধরনের সাজেশন, যত ধরনের প্র্যাকটিস, যা যা লাগে আইএলটিএস এর জন্য সব প্রোভাইড করব, কথা দিলাম। এত বড় কথা আপনাকে বাংলাদেশে আর কেউ দিবে না। আপনার যা যা লাগে সব আমরা দিব আইএলটিএস এর ব্যাপারে। জাস্ট কোশ্চেন ফাঁস করা বাদ দিয়ে, কোশ্চেন ফাঁস টাস করতে পারবো না, প্রক্সি এক্সাম দিয়ে দিতে পারবো না, কিন্তু আপনাদেরকে গাইড করার জন্য, আপনাদের ডিজায়ার্ড আইএলটিএস স্কোর পাওয়ার জন্য যা যা লাগে সব আমরা প্রোভাইড করবো। থ্যাংক ইউ। আমার মনে হয় যে কারো যদি কিছু বলার না থাকে আমরা শেষ করে দিতে পারি। ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার আজকে সেশনের জন্য। সবাইকে ধন্যবাদ আমাদের সেশনে থাকার জন্য আর কি। ইনশাল্লাহ আগামীকাল থেকে হচ্ছে আমাদের নতুন হচ্ছে একটা সেশন শুরু হবে আর কি। আগামীকাল থেকে হয়তো বা নতুন করে একটা প্র্যাকটিস শুরু হবে। তো যদি কারোর কোনো ধরনের কোনো কোয়েরি থাকে বা কোনো ধরনের কোনো কিছু থাকে, আমাদের এখান থেকে হচ্ছে আপনাদের জানেন এজিআই আইএলটিএস এবং এজিআই গ্লোবাল নেটওয়ার্ক দুটি পেজ রয়েছে। আপনারা সেখানে নক করতে পারেন অথবা সরাসরি হচ্ছে এখানে আমাদের যে পেজটা আপনাকে মেনশন করে দিচ্ছি আর কি, এখানে পেজে আপনারা সেখানে মেনশন মেসেজ করতে পারেন আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।